হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকের ভিডিওতে আমি দেখাবো সব ধরনের চতুর্ভুজ যা তোমাদের 16.2 এর অঙ্ক করতে সাহায্য করবে। এটা নবম এবং দশম শ্রেণী 16.2 পরিমিতিতে বেসিক একটা ক্লাস হিসেবে ধরে নিতে পারো। তো সকল ধরনের চতুর্ভুজ এবং তার ক্ষেত্রফল, পরিধি ইত্যাদি যা প্রয়োজন সেগুলো আমি তোমাদেরকে একটু দেখাতে চলেছি। তো মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো। আশা করি এই অধ্যায় নিয়ে তোমাদের বেসিক যে বিষয়গুলো সেই বিষয় নিয়ে আর সমস্যা থাকবে না বলে মনে করি। দেখো যে আগে প্রথমে আমরা দেখব, আগে বোঝার চেষ্টা করি যে চতুর্ভুজটা কি। চতুর্ভুজটা কি? হ্যাঁ, যে চারটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রই হলো চতুর্ভুজ। চারটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রই চতুর্ভুজ। জাস্ট একটা সিম্পল কথাই তোমরা মনে রাখো, যেহেতু তোমাদের তো আর পরীক্ষায় লিখতে হবে না যে চতুর্ভুজ কাকে বলে, কিন্তু চতুর্ভুজ জাতীয় জ্যামিতি, অঙ্ক এগুলো করতে তোমাদের এই চতুর্ভুজের অনেক কিছু জানতে হবে, তাই না? তো চতুর্ভুজের কি থাকে? চারটা বাহু থাকে। এই যে চারটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রই চতুর্ভুজ। চারটা কোণ থাকবে। এবার চতুর্ভুজ তো চারটা বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রই হতে হবে। এই চতুর্ভুজের মধ্যে দিয়ে প্রকারভেদ থাকবে, তাই না? তো এই প্রকারভেদ গুলো কি, এগুলো বুঝতে হবে। এই প্রকারভেদ গুলোর মধ্যে তোমাদের বইতে যে আলোচনাগুলো আছে, বর্গ নিয়ে, আয়ত, সামান্তরিক, রম্বস, ট্রাপিজিয়াম, এইগুলো নিয়ে তোমাদের বইতে বলা আছে। এবং এগুলোর পরিধি এবং ক্ষেত্রফল, এই জাতীয় যে ওয়েগুলো, যে বেসিক যে ইগুলো, এইগুলো তোমাদের বইতে আলোচনা করা হয়েছে। তো দেখো যে বই যে কি জানতে হবে আগে, এই অধ্যায়ের অঙ্ক করতে কি কি জানা প্রয়োজন। তো প্রথমে আমরা দেখি বর্গ। তো বর্গ কাকে বলে? তো কাকে বলে এটা এইভাবে মনে রাখো, তার বৈশিষ্ট্যের উপর নির্ভর করে মনে রাখো। হ্যাঁ, কিভাবে? যে চারটা বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রে চতুর্ভুজ, ভালো কথা, কিন্তু বর্গের কি হবে? চারটা বাহু সমান থাকবে। যে চতুর্ভুজের বিপরীত এবং বাহুগুলো পরস্পর সমান, একবারে সমান, যে চতুর্ভুজের চারটি বাহুই সমান, যে চতুর্ভুজের চারটি বাহু সমান তাকে বর্গ বলে। কারণ এই বর্গের চারটা বাহুই কিন্তু সমান হতে হবে। চারটা বাহু সমান, চারটা কর্ণ সমান, এই এই জাতীয় বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। এটা হলো বৈশিষ্ট্য, যে বর্গের কি হতে হবে? চারটা বাহু থাকবে যা পুরোই সমান, চারোটাই সমান। চারটা কর্ণ থাকবে, চারটা কর্ণই সমান। ঠিক আছে? তো দেখো, চারটা বাহু সমান, চারটা কর্ণ সমান, কোণ আর কি, কর্ণ না, চারটা কোণ সমান। কর্ণ তো দুইটা, এ একটা আর এ একটা। হ্যাঁ, এই যে দুইটা কর্ণ, এই দুইটা কি? এই দুইটা কর্ণ। আচ্ছা, ভালো কথা। এবার বর্গের বাহুর দৈর্ঘ্যকে এ ধরলাম, বর্গের বাহুর দৈর্ঘ্যকে কি ধরলাম? এ ধরলাম। তাহলে বর্গের পরিসীমা কি? আগে পরিসীমা কথাটার অর্থ বুঝতে হবে। আগে কি পরিসীমা এবং ক্ষেত্রফল, এই দুটা কথার অর্থ কি? কি এই দুটো আসলে কি? এই দুইটা হলো, ধরো কোনো ক্ষেত্রে, যেটা হোক, আয়ত হোক, রম্বস, ট্রাপিজিয়াম, সামান্তরিক, যেটাই হোক না কেন, তার ক্ষেত্রফল হলো এই ভেতরে কতটুকু জায়গা আছে, এই ভেতরে আসলে কতটুকু জায়গা আছে। হ্যাঁ, এইটা বোঝানো বা এইটা নির্ণয় করা হলো ক্ষেত্রফল। এইটা বের করা হলো কি? ক্ষেত্রফল। তার ক্ষেত্রফল হলো এর ভেতরে কতটুকু জায়গা আছে। যে যে ক্ষেত্রই হোক, ত্রিভুজ, বৃত্ত, যাই হোক না কেন, তার এই কথাটার অর্থই হলো এর ভেতরে কতটুকু জায়গা আছে, এইটাই হলো ক্ষেত্রফল। তাহলে পরিসীমাটা কি? পরিসীমাটা হলো এর বাইরে কতটুকু জায়গা আছে, বা বাইরে কি কতটুকু বেশ ঘেরা আছে। এই যে এই দৈর্ঘ্যগুলোর সমষ্টি হলো পরিসীমা। ঠিক আছে? আশা করি পরিসীমা এবং ক্ষেত্রফল তোমরা বুঝতে পেরেছো। এই জন্যই দেখবা যে তোমরা ওই যে অঙ্ক করে আসছো না, 6, 7 অথবা 5, যাই হোক, এই যে কি পাড় সহ পুকুরের দৈর্ঘ্য, পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য, এই জাতীয় অঙ্ক করেছো না? এই জাতীয় অঙ্ক মূলত দেখো পরিসীমার উপরে নির্ভর করে। এই কারণে তোমরা এই যে রাস্তার ক্ষেত্রফল যদি বলো, এই যে রাস্তায় বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে, ধরো বাগানে বেড়া দিতে কত টাকা খরচ হবে, হ্যাঁ, এই এরকম যখন বলে তখন তোমরা পরিসীমা নির্ণয় করো।
আর যদি বলে যে ভেতরে টাইলস দিতে কত টাকা খরচ হবে, সেই জাতীয় অঙ্কে তোমরা ক্ষেত্রফল নির্ণয় করো, কারণ ভেতরের যেটা নির্ণয় করা হবে এটা ক্ষেত্রফল, আর বাইরে যেটা নির্ণয় করা হবে সেইটা হবে পরিসীমা। আশা করি বুঝতে পেরেছো। আমি আরেকবার বলি, পরিসীমা শব্দের অর্থ বাইরে কতটুকু এর দৈর্ঘ্য প্রস্থ আছে, মানে মোট আর কি। এইটা হলো ক্ষেত্রফল, মানে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা হবে পরিসীমা। আর ক্ষেত্রফল তাহলে কি হবে? ক্ষেত্রফল হবে কি? ক্ষেত্রফল হবে ভেতরে কতটুকু জায়গা আছে, ক্ষেত্রফল হবে ভেতরে কতটুকু জায়গা আছে। তাইলে আশা করি ক্ষেত্রফল এবং পরিসীমা উভয় তোমরা বুঝতে পেরেছো। তো বর্গের বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, বর্গের বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে পরিসীমা কি? পরিসীমা যদি আয়ত হয়, দেখো প্রত্যেকটা এইখানে প্রত্যেকটা চিত্রের দৈর্ঘ্য আর প্রস্থ আছে। বর্গের দৈর্ঘ্য, প্রস্থ, আয়তের দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্য এ, প্রস্থ বি। আমি আগে দৈর্ঘ্য প্রস্থটা বুঝাই, তাই না? সামান্তরিকের ভূমি উচ্চতা বলে, সামান্তরিকের খালি ভূমি বলে আর উচ্চতা বলে। এই যে ভূমি এবং উচ্চতা, ভূমি এবং উচ্চতা বলে, ঠিক আছে? তাহলে দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ, এই যে দৈর্ঘ্য এ, প্রস্থ ধরো বি, উচ্চতা ধরো এইচ, হ্যাঁ, জাস্ট এই। এবার রম্বসের কি? রম্বসেরও দৈর্ঘ্য এ, প্রস্থ এ। এইবার প্রশ্ন হলো, তোমরা প্রশ্ন করতেই পারো আমাকে প্রশ্ন করতেই পারো যে এইখানে দৈর্ঘ্য এ ধরলাম, এখানে বি ধরলাম, আবার এইখানে এ ধরলাম দৈর্ঘ্য, এখানে প্রস্থ আবার এ ধরলাম, কেন? কারণ দেখো এই দৈর্ঘ্য যা, ওই প্রস্থ তাই, কারণ বর্গের চারটা বাহুই কি সমান। কিন্তু আয়তের কি চারটা বাহু সমান? আয়তের কিন্তু চারটা বাহু সমান না। আয়তের দৈর্ঘ্য একরকম, প্রস্থ আর এক রকম, তাই না? সামান্তরিকের বেলায়ও তাই, দৈর্ঘ্য একরকম, ওই প্রস্থ আর এক রকম, উচ্চতা আর এক রকম, এরকম না। এইবার রম্বসের বেলায় কি? রম্বসের বেলায় চারটা বাহুই সমান, বর্গের মতো চারটা বাহুই কি সমান, বিপরীত বাহুগুলো সমান। এখানে চারটা বাহু সমান হয় না, বিপরীত বাহুগুলো সমান। আমি আবার বলি, বর্গের চারটা বাহু সমান, আয়তের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, বিপরীত বাহুগুলো পরস্পর সমান। এই যে এ একটা বিপরীত বাহু পরস্পর সমান। রম্বসের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, এটা রম্বস। আর আয়তক্ষেত্রে এই সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান, এই যে এইটা, তাই না? এবার ট্রাপিজিয়ামের কি? ট্রাপিজিয়ামের বিপরীত বাহুগুলো পরস্পর সমান না, বিপরীত বাহুগুলো পরস্পর সমান না। আচ্ছা, এই গেল প্রথম। এবার দ্বিতীয়, এর কোণগুলো পরস্পর সমান, এর কোণগুলো কি পরস্পর সমান, তাই এটা রম্বস, বর্গ। এবার আয়তের কিন্তু কোণগুলো সমান, কিন্তু বাহু কিন্তু সমান না। কোণ সমান কিন্তু বাহু অসমান। এইবার রম্বসের বেলায়ও কিন্তু একই না, এই বর্গের মতো না। বর্গের বাহু ঠিক আছে, বিপরীত বাহুগুলো সমান, কিন্তু কোণ কি সমান? কোণ কিন্তু সমান না, যে তুমি বর্গের মতো দেখাই যাবে তা না। সামান্তরিকের বেলায় কিন্তু আয়তের মতো হয়নি, কোণগুলো অসমান। আর ওইটা তো কোনো দিকেই সমান না, এইটা তো কোনো দিকেই সমান নেই। বিপরীত বাহুগুলোও সমান না, কোণগুলোও সমান না, এর কর্ণগুলোও সমান না, তাই না? আশা করি এই পাঁচটা চিত্র তোমরা বুঝতে পারছো। তো এবার আমি যেটা বোঝাতে যাচ্ছি সেটা হলো পরিসীমা কি, ওই যে বাইরের যে মোট একসাথে, তাহলে এর এখানেও এ, এখানেও এ, এখানেও এ, এখানেও এ ধরলাম। তাহলে এই চারিদিকে যদি দৈর্ঘ্য প্রস্থ সমান হয়, তাহলে চারটা বাহুর গুণফলই আসছে তোমার পরিসীমা হলো। এইবার ক্ষেত্রফল মানে কি? ভিতরে যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা না ক্ষেত্রফলের সূত্র, সব ওই একই কিন্তু। দেখো তাহলে বর্গের দৈর্ঘ্য গুণ প্রস্থ, এ গুণ এ, তাহলে কি হলো? এই স্কয়ার হলো না? এইবারে কর্ণটা আমি পরে বোঝাচ্ছি, দেখো সবগুলোর কর্ণটা আমি পরে খেয়াল বোঝাই দিচ্ছি তোমাদের। এইবার আয়তক্ষেত্রের পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা কি হবে? আয়তক্ষেত্রের পরিসীমা তাই তো, দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ, মানে এটার তো চারটা সমান ছিল তাই 4a, এটার তো দুইটা সমান, এখানে এ এখানে বি, তাহলে এটা সমান এটা সমান, এটা সমান, তাই না? তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, ভালো কথা দিলাম, দৈর্ঘ্য গুণ প্রস্থ, ওই পরিসীমা দৈর্ঘ্য গুণ প্রস্থ।
দৈর্ঘ্য যোগ প্রস্থ। এইবার ভুল হলো, দৈর্ঘ্য যোগ প্রস্থ মানে এ যোগ বি, এ যোগ বি মানে এরকম হওয়ার কথা ছিল, তাই না? এ যোগ বি যোগ এ যোগ বি, তাই না? মানে সূত্রের ব্যাখ্যাটা তোমাদের দিচ্ছি আমি, কিন্তু তাহলে দুইটা এ আর দুইটা বি হলো না, এই জন্য টুটা কমান নিয়ে টু এ এ যোগ বি, বুঝতে পেরেছ? এই জন্য যেহেতু দুইটা দৈর্ঘ্য দুইটা প্রস্থ, এই জন্য টু ইন্টু এ প্লাস বি, এই জন্য এটা পরিসীমা এটার মতো। এটা যদি তুমি ফোর হতো, কারণ চারটের সাথে গুণ তো, একটা দুটো তিনটে চারটে সমান, তাই ফোর এ, ঠিক আছে? এটা ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ ছিল, এটাও দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে এই স্কয়ার, এটাও দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে এ বি। দৈর্ঘ্য গুণ প্রস্থরে তুমি এ গুণ বি লিখতেই পারো, মানে এ বি জাস্ট আমি ধরলাম, ঠিক আছে? কর্ণের দৈর্ঘ্যটা আমি বোঝাচ্ছি এখন। এইবার যার বিপরীত বাহুগুলো পরস্পর সমান, এটা তো সমান্তরিক বললামই, এইটা ওই একই, আমি জাস্ট টু ইন্টু ভূমি গুণ উচ্চতা মানে বিপরীত বাহুগুলোর যোগফল এরকম হয়, কিন্তু আমি তোমাদের বোঝানোর জন্য এইটার সাথে এটা মিল করে লিখেছি যে টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, ঠিক আছে? ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ একই, মানে এটা যদি প্রস্থ হয় এটা যদি দৈর্ঘ্য হয় তা ওই একই তো, ভূমি গুণ উচ্চতা, হ্যাঁ সব ওই একই। দেখো এবার রম্বসের কি হবে, রম্বসের পরিসীমা ভরে, রম্বসের পরিসীমা ভরে, কারণ চারটা বাহুই সমান। এবার ক্ষেত্রফলের বেলায় ভূমি গুণ উচ্চতা এতে কিছুই নেই, তাহলে তুমি তো আর এই বর্গের মতন এই স্কয়ার দিতে পারবে না, কারণ এর কোণগুলো সমান না। তাই জন্য তোমাকে কি দেবে, হাফ ইন্টু ডি ওয়ান ইন্টু ডি টু। এবারে ডি ওয়ান ডি টু কি, এই ডি ওয়ান ডি টু হলো কর্ণ নাম্বার এক, কর্ণ নাম্বার দুই। এই কর্ণ নাম্বার এক কে বলা হয় ডি ওয়ান, কর্ণ নাম্বার দুই কে বলা হবে ডি টু। জাস্ট মানে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল হলো সমান্তরিকের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল। এবার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল মানে যা যা তোমাদের লাগে আর কি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি, এ তো কোনো দিকই সমান না, এ তো কোনো দিকেই সমান না, এজন্য বিপরীত বাহুগুলো মানে বৃহত্তম বিপরীত বাহুগুলোর যোগফল এ যোগ বি গুণ উচ্চতা কি হবে, গুণ উচ্চতা এইচ ভাগ টু, মানে এইচ ইন্টু এ প্লাস বি বাই টু, এটুকু মনে রাখো তাইলেই হবে। এবার দেখো তোমাদের এই কর্ণ রুট টু এ আর এই যে বর্গের কর্ণ, এই বর্গের কর্ণ এই রুট টু এ কেন হলো, আর এই আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এ স্কয়ার প্লাস বি স্কয়ার রুট কেন হলো, এটার কারণ হলো দেখো এইখানেই দেখাই, হ্যাঁ এটাই দেখাই, প্রত্যেকটা আয়তক্ষেত্রের ভেতরে যখন একটা কর্ণ হয় তখন এটা একটা অর্ধেক ত্রিভুজ হয়ে গেল না, অর্ধেক ত্রিভুজ হয়ে গেল। তাহলে ত্রিভুজ যখন হইলো, হ্যাঁ তাহলে এই ত্রিভুজ যখন হয়ে গেল তখন কি, এটা এ এটা বি, আমরা ধরেছিলাম তো, আমরা ধরেছিলাম তো এ বি, সব জায়গায় এ বি, হ্যাঁ এই কারণে। এইবার এটা এ এটা বি, তাহলে এটা কর্ণ না, তাহলে কর্ণ কি ধরবো, ধরলাম এক্স, কর্ণ ধরলাম এক্স, তোমরা নাম কর্ণ কর্ণ থাকলেই হইতো, হ্যাঁ। তাহলে এইবার এ বি, তোমরা এবার এটা যদি অর্ধেক ত্রিভুজ হয় তাহলে এটা সমকোণী ত্রিভুজ, তাহলে কি এটা সমকোণী ত্রিভুজ 16.1, তোমরা 16.1টা একটু দেখবা, ওইখানে আমি বলছিলাম ত্রিভুজের সংক্রান্ত সব এ টু জেড। তাহলে এইটা সমকোণী ত্রিভুজ যদি হয়, তা সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি হয়, অতিভুজ স্কয়ার বলছিলাম, কিন্তু অতিভুজ স্কয়ার সমান হল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, মানে এ স্কয়ার যোগ বি স্কয়ার, এ স্কয়ার যোগ বি স্কয়ার। তাহলে এই যে কর্ণ দৈর্ঘ্য কর্ণ স্কয়ার সমান সমান, তাহলে কর্ণ কি হবে, এই যে রুট, এই স্কয়ারের পাশে গেলে কি হয়, স্কয়ারের পাশে গেলে রুট হয়, এই জন্য রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এই যে কর্ণ দৈর্ঘ্য রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আশা করি বুঝতে পেরেছো। এইবার যদি এইটা হয় বর্গ, যদি এইটা হয় বর্গ তাহলে তো এইটা এ হবে, কারণ এখানে এখানে সব দিকে এ, সব দিকেই কি এ, কারণ চারটা বাহুই সমান, চারটা বাহুই সমান, এটা এটা এ ওইটা ওই, এটা এ ওই ওইটা ওই, মানে এইটাও সমান, ভূমিও সমান, উচ্চতাও সমান, দৈর্ঘ্যও সমান, প্রস্থও সমান, বিষয়টা এরকম। তাইলে এই যে কর্ণ দৈর্ঘ্য কি হবে, এ স্কয়ার যোগ এ স্কয়ার, এটা হতো না, এ স্কয়ার যোগ এ স্কয়ার, তাহলে এ যোগ এ মানে কয়টা এ, দুইটা এ না, এই যে দুইটা এ, এই 2a স্কয়ার, তাহলে স্কয়ার এই যে মনে করো কর্ণ দৈর্ঘ্য তো স্কয়ারের পাশে কি হইলো রুট, তাহলে রুট স্কয়ারে উঠে যায়, থাকে রুট 2a, থাকে কি
√2a। এই কারণে বর্গের কর্ণের দৈর্ঘ্য √2a। আপাতত তোমাদের জন্য এইটুকানি যথেষ্ট, এর বেশি লাগবে না। ঠিক আছে, তো 16.2 আশা করি তোমাদের এই পাঁচটা ক্ষেত্রের ক্ষেত্রফল, পরিসীমা, কর্ণদৈর্ঘ্য নির্ণয়ে কোনো সমস্যা নেই। তো এইবার আমরা পরবর্তীতে আমরা অঙ্ক প্র্যাকটিস করব। ঠিক আছে, তো আগে বেসিকটা যদি ঠিক না করে অঙ্ক প্র্যাকটিস করা হয় আসলে তাহলে কিন্তু হয় না। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।